সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 2.1 এর 8 দাগের অঙ্ক থেকে। আগের দিন আমরা কিন্তু 7 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ আমরা 8 দাগ নিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো করা যাক। তাহলে 8 দাগের অঙ্কটার ওই স্ক্রিনে ছবি আসছে, দেখে নেবে কি বলছে। পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9, মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে লিখে। এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করা যায়, পরিষ্কার। আমি একরকম ভাবে দেখাচ্ছি, আর যদি তোমরা পরের নিয়মটা জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো খনি। তাহলে আমরা প্রথমে করা যাক। কি দেওয়া আছে? পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। আমি লিখে রাখি যা দেওয়া আছে। তাহলে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সমান সমান, এখানে দিচ্ছি না আমি, এখানে সমান সমান দিয়ে লিখে রাখছি 7:9। এইটা তোমার প্রশ্নে দেওয়া আছে। এইবার ওখানে আরেকটা জিনিস কিন্তু বলা আছে, কি মানিক বাবুর বয়স কত? 72 বছর। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, দেখো পুলক বাবু প্রথমে আছে, মানে এই পুলক বাবু মানে কোনটাকে বোঝাচ্ছে? এই 7টাকে বোঝাচ্ছে, বোঝা গেল। একইভাবে এই মানিক বাবু মানে কোনটাকে বোঝাচ্ছে? তুমি বলবে দেখো প্রথমে তো পুলক বাবু মানে এইটা, আর মানিক বাবু মানে কি? তাহলে এইটাকে বোঝাচ্ছে। বোঝা গেল আশা করি। এইবার এই মানিক বাবুর বয়সটা কত বলতে? 72 বছর। তার মানে এই মানিক বাবুর জায়গায় আমাকে কত আনতে হবে? 72। মানিক বাবু মানে কোনটা? এইটা, একটু আগে দেখালাম মানিক বাবু মানে কি? এইটা। তাহলে এই জায়গাটায় আমাকে কি আনতে হবে? 72 আনতে হবে। এইবার তুমি বলো 9 এর সাথে কি করলে 72 আসতে পারে? তুমি বলবে 8 গুণ করবো, 8 9 72, তাই তো? তাহলে আমি কি করব? 9 এর সাথে 8 গুণ করব। বোঝা গেল কেন 72 আনলাম? কারণ আমার মানিক বাবুর বয়সটা কত দেখাতে হবে? 72। তাহলে এখানে মানিক বাবু মানে এইটা বোঝাচ্ছিল। এবার 9 এর সাথে কত গুণ করলে 72 হয়? তুমি বলবে 8 9 72, মানে 8 গুণ করতে হবে। এবার দেখো শুধু এ সাইডে কিন্তু 8 গুণ করলে হবে না, এ সাইডেও কি গুণ করব? এ সাইডেও কি দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। কারণ দু সাইডে সেম জিনিস দিয়ে গুণ করতে হয়। কারণ ভেবে দেখো, ধরো তোমার বাড়িতে তুমি আর তোমার বোন আছো, মানে তোমরা বাড়িতে দুই ভাই বোন আছে। এইবার তোমার মা তোমাকে লজেন্স নিয়ে এসে বাড়িতে, এইবার তোমাকে দিয়েছে 3টে লজেন্স আর তোমার ভাইকে দিয়েছে 2টো লজেন্স। তাহলে কি হবে? ঝামেলা হবে, তাই তো? মানে দুজনকে সমান সংখ্যায় দিতে হবে। একইভাবে অন্যরকম ভাবে যদি আমি বলি যে তোমার ভাইকে দিয়েছে 2টো আপেল আর তোমাকে দিয়েছে 2টো লজেন্স, তাহলেও কি হবে? ঝামেলা হবে। মানে জিনিস সমান সংখ্যায় দিতে হবে, সেটাও ঠিক আছে, এবং জিনিস দুটো যেন একই রকম হয়। দেখো জিনিস দুটো একদম সেম টু সেম একই রকম, আবার কি জিনিস দুটো একই সংখ্যায় দিতে হবে। একই সংখ্যায় ধরো এই দিয়েছি, তাই তো? আর একদম একই রকম দিতে হবে, দেখো একই রকম। সাইটেও গুণ সাইটেও গুণ, তাই তো? বোঝা গেল আশা করি। এত ডিটেলসে বলার দরকার হয় না, এমনি মজা করে বোঝালাম। বোঝা গেল। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান, দেখো 27টা কোথায়? 56। বিসর্গ করতে বিসর্গ, এর এই সাইডে কোথায়? 8 9 72। বোঝা গেল। তাহলে দেখো মানিক বাবুর বয়স তো বলেই দেওয়া ছিল 72, আর পুলক বাবুর বয়স তাহলে কত হলো? এখানে দেখো পুলক বাবু মানে এইটা কত? 56 বছর। তাহলে অতএব এর তলায় দিয়ে লিখে নেবে পুলক বাবুর বয়স 56 বছর। বোঝা গেল এটা? তাহলে আমরা 9 দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 9 দাগের অঙ্কটা পড়া যায়। কি বলছে? দুটি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখে, তাই তো? তাহলে আমরা 9 দাগের অঙ্কটা পড়ে নিলাম। এবার চলো করা যাক। এই অঙ্কটা কিন্তু দুভাবে করা যায়। প্রথম ওই যে অঙ্কটা দেখালাম 8 দাগের অঙ্কে, মানে ওই নিয়মে কিন্তু এটাও করতে পারো, কিন্তু আমি ওই নিয়মে করছি না, এটা অন্য নিয়মে করছি। তোমরাও এটা বাড়িতে চেষ্টা করবে। আমি এটা অন্য নিয়মে করে দিচ্ছি, তাই তো? তাহলে কি বলা আছে সেটা আগে আমি লিখি। কি বলছে? দুটি বইয়ের দামের অনুপাত 2:5, ওটাকে লিখে রাখি। দুটি বইয়ের দামের অনুপাত অনুপাত 2:5, 2:5 এটা দেওয়া আছে। এবার কি বলছে? প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করি, তাই তো? তাহলে আমরা দ্বিতীয় বইয়ের দাম হিসাব করি, তাহলে তাই লিখি। তাহলে আমরা লিখবো দ্বিতীয় বইয়ের বইয়ের দাম সমান সমান। এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে। দেখো এখানে দেখো, প্রথম মানে কি? এইটা বোঝাচ্ছে, আর দ্বিতীয় মানে কি? এইটা বোঝাচ্ছে। এবার তুমি খেয়াল রাখবে, দ্বিতীয় বলছে এখানে, তাহলে দ্বিতীয় মানে কোনটা বোঝাচ্ছে? এইটা। তাহলে আমি প্রথমে এইটা লিখবো। আর এই জিনিসটার চিহ্ন কি? এটা কিসের চিহ্ন? দেখো এই ডবল বিসর্গ মানে আগের দিন আমি বুঝিয়ে দিলাম, ভাগ বোঝায়। তাহলে ভাগ মানে আমরা দাগ দিয়ে এখন কোথায় লিখবো? নিচে। কত লিখবো? এই দুটোকে যোগ করে লিখবো। তাহলে 2 আর 5, এখানে আমি যোগ করেই লিখে দিই প্রথমে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মানে এখানে যেটা থাকবে সেটা যোগ আকারে লিখবে। গুণ প্রথম বইয়ের দামটা কিন্তু বল দিয়েছে প্রশ্নে, তোমার কত বল দিয়েছে? 32.20, তাহলে ওইটা লিখবো। বোঝা গেল?
এইভাবেও কিন্তু আগের অঙ্কটা করা যাবে, ওই যেটা আছে কত দাগ, 8-এর দাগের অঙ্কটা, ওটা চেষ্টা করবে, ওইভাবেও কিন্তু হবে। আর অন্যভাবে তো আমি করে দেখালাম, এই নিয়মটা তোমরা করে দেখবে, ওটা বোঝা গেল। তাহলে এটাকে একটু আমরা সুন্দর করে লিখি, সমান সমান, দেখো 5 করতে 5 দাগ, 5 করতে 5 দাগ করতে দাগ। এবার দেখো 2 আর 5 কি করতে বলছে, যোগ, 2 আর 5 যোগ করলে কত হয় 7, আর 2 হয় গেছ গুণ করতে গুণ, এটা যাহা আছে তাই, 32.20। এবার কাটাকুটি করা যাক। এই 5 আর 7 তো কাটা যায় না, তাহলে এইটাকে আর এইটাকে কাটাকুটি করা যায় কিনা দেখতে হবে। কাটাকুটি করা মানে কি, ভাগ করা। তাহলে এই দুটোকে আমি ভাগ করব, তাই তো। এবার তুমি বলবে দশমিক আছে, তাই তো, দশমিককে কিভাবে কাটতে হয় আমি তো জানি না। তাহলে তুমি মনে রাখবে, এরকম অঙ্ক কিন্তু তোমরা 6 অথবা 5-এ করেছো, যে দশমিক থাকলে অঙ্কে না ধরে আমরা প্লেন যদি এটাকে অঙ্ক করে শেষে কটার পর দশমিক বসাবো, সবসময় এদিক থেকে করবে। তাহলে দেখো কটা আছে, একটা দুটো। তাহলে ফাইনালি আমি এইটা পুরোটাকে একসাথে নেব এবং শেষে যেটা উত্তর আসবে তার উল্টো দিক থেকে কটার পর দশমিক বসাবো, দুটো। দেখো একটা দুটো, তাই তাই করবে। এগুলো কিন্তু সব তোমরা 6-এ শিখে এসছো, আমি ডিটেলসে বলছি না। তাহলে এইটাকে কত দিয়ে ভাগ করবো, 7। আর কেন ভাগ করছি, কারণ আমরা জানি উপরে নিচে থাকলে কাটাকুটি করতে হয়, কাটাকুটি মানেই তো ভাগ। তাহলে কত, 322, মানে 3220 কত, আর ধারে 7 দিয়ে ভাগ করবো, একটা নিয়ে ছোট দুটো নেব, 4 7 28, বিয়োগ করব, বিয়োগ করে দেখবো। আমি কিন্তু বলছি না অত ডিটেলস এখান থেকে, 2 নামবে, 6 7 42। এইবার এই জায়গাটায় অনেক ছাত্রছাত্রী ভুল করবে, কারণ দেখো মিলে গেলে শূন্য, মিলে গেলে শূন্য, আর দেখো এই শূন্যটা নামবে, বলবে। এবার দেখো অনেক ছাত্রছাত্রী বলবে যে এই শূন্য চলে এসেছে মানে আমার ভাগছে। এইবার আমি একটা কথাই বলেছিলাম যে মাথার থেকে যায় না মুখ তাকে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 7 একে 7, একবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমান নিতে হয়, শূন্যবার। তাহলে 7 শূন্য কোথায় শূন্য, আর বিয়োগ করবো, দেখো শূন্য, মিলে গেলে শূন্য হয়, মাথার থেকে আর নামানোর নেই। তাহলে এই পর্যন্ত এসে, তাহলে এইটাকে আর এইটাকে ফাইনালি কাটলে আমি কত পাবো, 460 লিখে দিলাম, বোঝা গেল। এইবার দেখো এই দশমিকটা কোথায় যাবে, এখানে যে দশমিকটা ছিল দেখো কটার পরে ছিল, এদিক থেকে কোনো একটা দুটো, তাহলে এ সাইডে দুটোর পরে গুণে বসিয়ে দেবো, একটা দুটো, তাই তো। তাহলে এর পরে বসে যাবে। এগুলো কিন্তু তোমরা সব নিচে ক্লাসে শিখেছো, আমি কিন্তু ডিটেলসে বলছি না, বোঝা গেল। পরের লাইনে সমান সমান দিই। তাহলে ফাইনালি এইটা আর এইটাকে কি করতে বলছে, গুণ। একইভাবে এই দশমিকটাকে আমরা বাদ দিতে পারি, শেষে যে উত্তরটা বেরোবে দুটোর পরে দশমিক বসিয়ে দেবো। এগুলো তোমরা জানো, নিচের ক্লাসে করেছো, আমার আর বলার দরকার হয় না। তাহলে কত, 460, তার সাথে কত গুণ করবো, 5, 5 শূন্য শূন্য। এবারের সাথে 5 6 30-এর শূন্য হাতে 3 দিলাম মাথায়। এবারের সাথে 5 4 20, আর ওই মাথার 3 যোগ করলে কত হয়, 23। এবার এই 23 তো হলো, মানে এইটা তো হলো। এইবার এর কটার পর শূন্য, কটার পর দশমিক বসবে, দেখো কটার পর ছিল, একটা দুটো, তাহলে এ সাইডে তো দুটোর পরে বসিয়ে দেবো, তাহলে একটা দুটো, তাহলে এখানে দশমিক বসিয়ে দেবো। এবার তোমরা জানো দশমিকের পরে যদি শূন্য থাকে তার দাম নেই, মানে ফাইনালি আমি উত্তরটা কত পেলাম, 23, তাই তো। তাহলে 23, আর বইয়ের দাম কিসে হয়, টাকায়। বোঝা গেল। এই কাটাকুটিটা কিন্তু তোমাদের একটু কঠিন লাগতে পারে, ওই জন্য আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু ওই আগের বারের মতো, মানে 8-এর দাগের মতো করতে পারতে, কিন্তু ওইভাবে কিন্তু আমি করালাম না। দুটো নিয়মে দেখিয়ে রাখলাম, তোমার যেটা সুবিধা হবে সেটাই করবে। বোঝা গেল আশা করি। তাহলে আমরা 10-এর দাগে যাই, এটা মুছে দিলাম। এবার চল 10-এর দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে এখানে আমার কি বলা আছে সেটা আগে লিখি। কি বলছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, ওটা আগে লিখে নি, যেটা দেওয়া আছে। বৃত্তের পরিধি পরিধি ও ব্যাসের অনুপাত সমান সমান কত বল দিয়েছে, এখানেই আমি দিয়ে লিখছি, 22:7, এই পর্যন্ত বল দিয়েছে প্রশ্নে। এইবার ওখানে আরেকটা জিনিস কিন্তু বল দিয়েছে, কি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে ওটাও আমি লিখে রাখি। ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, ব্যাসের দৈর্ঘ্য কত, 2 মিটার 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, ডেসিমিটার লিখে রাখলাম এই পর্যন্ত। এইবার এই জায়গাটায় কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, এটা দেখো কিসে আছে, মিটার, আর এটা কি, ডেসিমিটার। দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এরকম আমরা জানি দুটো আলাদা জিনিস নিয়ে কাজ করা যায় না, তাহলে হয় একই করতে হবে, মানে দুটোকে একই এককে নিয়ে আসতে হবে। বোঝা গেল। তোমরা জানো এই দুটোকে এক কথায় একই করতে হবে। এবার এই দুটোকে একই করতে হয় কি করে, আমি শিখেছিলাম ছোট ক্লাসে, কি, কিলো, এগুলো কিন্তু সব আমি নিচের ক্লাসে বলে দিলাম। হেক্টা, হেক্টো বা হেক্টা, এই তো, ডেকা,
মি, ডেসি, ডেসি, সেন্টি, তারপর কি হয় মিলি। এগুলো কিন্তু সব আমি নিচের ক্লাসে বুঝিয়ে দিই, আমি এখানে ডিটেলসে বলছি না। এই কটা হয়, তাই তো। সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে কি হয় ভাগ। এইবার তাহলে এখানে কি করব বুঝে নাও একটু। আমি মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তুমি কিন্তু ডেসিমিটার থেকে মিটারেও আসতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি মিটার থেকে ডেসিমিটারে আসতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই মিটার থেকে কোথায় যাবো, ডেসিমিটার মানে এই ছয় কোথায়, তুমি বলবে মিটারেই, মিটারেই, তাই তো। আর ডেসিমিটার মানে এই সে ডেসিমিটার, তাহলে আমি এখান থেকে এখানে যাব, তাহলে কি সামনের দিকে যাচ্ছি। দেখো মিটার থেকে ডেসিমিটার মানে সামনের দিকে যাচ্ছি, তাহলে আমার কি হবে, সামনের দিকে গেলে গুণ হবে। এইটা আমি জানি, নিচের ক্লাসে শিখেছিলাম, এগুলো কিন্তু আমি ফোরে শিখে রেখে এসেছি সব, এখানে আমি ডিটেলসে বলছি না। বোঝা গেল? এইবার দেখো, তাহলে গুণ করবো তো বুঝলাম, এবার কত দিয়ে গুণ করবো। তাহলে দেখো ক ঘর গেলাম, এইটার পরে ক ঘর গেলাম আমি, এক ঘর। দেখো এই যেখান থেকে যেতে হয় সেটা তো ধরতে হয় না, তাহলে পাশেরটা ধরতে হয়। তাহলে এটা বাদ দিলে ক ঘর গেলাম, এক ঘর। এক ঘর মানে একটা শূন্য, এবার শুধু শূন্যর দাম নেই, তাহলে কি নেবো, এক পাশে একটা এক। তাহলে কত, এটাকে কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে। তাহলে আমি মুছে দিলাম, এগুলো কিন্তু সব দেখাতে হবে না, তোমাকে বোঝানোর জন্য বললাম। তাহলে ফাইনালি আমি কি পেলাম, সমান সমান দিয়ে লিখবো 2 গুণ কত লিখবো, মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে গুণ, তাই করলাম। ঠিক আছে, এই আমরা পাশে যেটা থাকতে হয় সেটা যোগ করে দিতে হয়, এক আর এই পাশে ডেসিমিটার হবে। বোঝা গেল? এগুলো কিন্তু তোমরা জানো সব, আমি ডিটেলসে বলছি না। তাহলে দেখো পরের লাইনে সমান সমান দিয়ে 2 10 কে 20, আর পাশে এই একটা যোগ করে নিলে কত হয়। দেখো তুমি কিন্তু জানো, আমার ডিটেলসে বলার কোনো দরকারই হয় না। 2 আর 10 কি করতে বলছে, গুণ। তাহলে 2 10 কে 20, আর তার সাথে এক কি করতে বলছে, যোগ। তাহলে 20 আর এক যোগ করলে কত হয়, 21। পাশে কিন্তু ডেসিমিটার দিতে হবে। বোঝা গেল? তাহলে ওই যেটা দোয়া ছিল এত জটিল করে, ওইটা ফাইনালি কত দাঁড়ালো, 21 ডেসিমিটার। বোঝা গেল? তার মানে এক কথায় আমার ব্যাসে কত আনতে হবে, 21। তাহলে দেখো ব্যাস মানে এই অঙ্কে কোনটা বোঝাচ্ছে, দেখো পরিধি মানে বৃত্তের পরিধি, পরিধি মানে কি প্রথমটা বোঝাচ্ছে, আর ব্যাস মানে এইটা, এইটা মানে কোনটা, দ্বিতীয়টা, 7 বোঝাচ্ছে। এইবার দেখো আমাকে ব্যাস বল দিয়েছে এখানে 7, কিন্তু আমাকে এখানে আনতে বলছে কত, 21। প্রথম অঙ্কটার মতো সেম টু সেম। তাহলে দেখো এখানে 7 বল দিয়েছে, কিন্তু আমাকে আনতে হবে কত, 21। তাহলে 7-এর সাথে আমি কত গুণ করবো, 3। 3 7 21। তাহলে এ সাইডে যেহেতু 3 গুণ করলাম, তাহলে এ সাইডেও 3 গুণ করবো। এবার দেখো কত হয়, 22 আর 3 গুণ করলে কত হয়, গুণ করে দেখবে 66 হয়। বিসর্গ 3 সাথে 21। বোঝা গেল? মানে এখানে আমাকে 21 আনতে বলেছে প্রশ্নে, এইটা আনতে বলেছিল মানেই 21, তাই তো। তাহলে আমার 21 আনতে গেলে কি করতে হয়, 7 দিয়ে 3 দিয়ে গুণ করতে হবে 7 কে, তাই করলাম। তাহলে এ সাইডে যেহেতু 3 দিয়ে গুণ করলাম, এ সাইডেও 3 দিয়ে গুণ করবো। 3 × 66, বিসর্গ করতে বিসর্গ, যাহা হয় তাই। এগুলো কিন্তু এই তোমরা এই মানে এই জিনিসটা পরিবর্তন কিন্তু জানো, আমি ওই জন্য অত ডিটেলসে বললাম না। বোঝা গেল? তাহলে এটাকে তোমার যেভাবে খুশি হয় করতে সুবিধা হয় সেভাবে করো, এটাকে তুমি উপরেও দিতে পারো নিচেও দিতে পারো, তোমার ইচ্ছা। এই অঙ্কটা কিন্তু এইভাবে না করে আমরা কিন্তু এই আগে যেটা করলাম ওই নিয়মেও কিন্তু করতে পারি। তোমরা করে দেখবে, আমি কিন্তু করছি না। বোঝা গেল? তাহলে এটা তোমার বাড়ির কাজ থাকবে। তাহলে আমরা এরপরে 11 দাগের অঙ্কটায় যাই, এটা মুছে দিলাম। এবার চলো 11 দাগের অঙ্কটা করা যায়। কি বলছে, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে চলো বেশ করা যাক। তাহলে আমরা লিখি 11 দাগ, কি বলছে, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, তাই তো। তাহলে আমরা লিখি, তাহলে আমরা লিখবো সপ্তম শ্রেণীতে অংশগ্রহণ করেছে, সপ্তম শ্রেণীতে অংশগ্রহণ অংশগ্রহণ করেছে সমান সমান। এইবার দেখো এই জায়গাটায় বুঝতে গেলে তোমাকে কিন্তু ওই পরীক্ষার খাতায় যে নম্বর দেয় ওটা কিন্তু বুঝতে হবে। ধরো আমি বললাম যে একজন 100-র মধ্যে 50 পেয়েছে, 100 নম্বরে পরীক্ষা হয়েছে, তার মধ্যে 50 পেয়েছে। এইটাকে তোমার রেজাল্টে মানে ওই যে খাতা দেয় স্কুলে, ওতে কিভাবে লেখা থাকে, তুমি বলবে 100টা থাকে নিচে আর এই 50টা থাকে কোথায়, ওপরে। বোঝা গেল? এইভাবে লেখা থাকে এরকম গোল দিয়ে। বোঝা গেল আশা করি। তাহলে এখানে কিন্তু ওই জিনিসটাই করবো। তাহলে দেখো প্রথমে কত বলছে, 150 জনের মধ্যে 90 জন, তাই তো। তাহলে আমি এরকম দাগ দিয়ে লিখবো, এরকম কত জনের মধ্যে, 150 জনের মধ্যে। দেখো এখানে 100 নম্বরের মধ্যে ছিল, ওই জন্য 100টা নিচে, ওই যেখানে কত বলছে 150 জন, ওই জন্য 150 জন হলো। আর কত অংশগ্রহণ করেছে, 90, এটাও লিখে রাখলাম। বোঝা গেল? এই পর্যন্ত থাকলো। একইভাবে তারপরটা কি বলছে, তারপরটা বলছে ষষ্ঠ শ্রেণীতে, তাহলে ওটাও একইভাবে এরকম ভাবে বার করব। বোঝা গেল? তাহলে ষষ্ঠ শ্রেণীতে অংশগ্রহণ করেছে, একইভাবে দেখো ষষ্ঠ শ্রেণীতে মোট কতজন আছে,
তুমি বলবে 140 জন, দেখো 100-র মধ্যে কত পেয়েছিল 50, তাহলে এইভাবে লিখছি, মানে মোট নম্বরটা কোথায় যাচ্ছে নিচে, তাহলে মোট এখানে কতজন আছে ষষ্ঠ শ্রেণীতে 140, এটা লিখে রাখলাম। আর কতজন অংশগ্রহণ করেছে বলছে, অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন বলছে 80 জন, তাহলে 80টা থাকবে উপরে। এ কিন্তু সিম্পল জিনিস, তোমরা জানো এইভাবে লিখছি, আমি ডিটেলসে বললাম না, বোঝা গেল। এইবার এই দুটোর আমার কি বার করতে বলছে, অনুপাতে প্রকাশ করতে, তাহলে আমি লিখবো নির্ণীয় অনুপাত, নির্ণীয় অনুপাত, বোঝা গেল। তাহলে দুটোর অনুপাত বার করি, সমান সমান দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে বার করছি। তাহলে প্রথমটা কত দেওয়া আছে, 90 এর নিচে 150 লিখে রাখি, লিখলাম। আর পরেরটা কত, 80-র নিচে 140, এটাও লিখে রাখলাম, বোঝা গেল। এবার আমি এখানে কি বার করছি, অনুপাত, তাহলে মাঝখানে কি দেবো, বিসর্গ। এবার কার আমরা সেম নামটা দিয়ে কাটবো, তাহলে প্রথমে এ সাইডেরটা কাটি, উপরে নিচে থাকলে আমরা তো জানি কাটা যায়, তাহলে কাটবো, এই শূন্য কেটে দিলাম, 3 × 9, 3 × 5 = 15, একইভাবে এ সাইডেরটাও কেটে দেখি, শূন্য শূন্য কেটে দিলাম, 4 × 2 = 8, 7 × 2 = 14, তাহলে কিন্তু আর কাটা যাবে না, এই পর্যন্ত শেষ। তাহলে ফাইনালি কি পেলাম, 3, 3 করতে 3, দাগ করতে দাগ, নিচে 5 করতে 5, বিসর্গ করতে বিসর্গ, সাইডে কি পেলাম 4 করতে 4, দাগ করতে দাগ, আর নিচে 7 করতে 7, আর কিছু না, কোনাকুনি গুণ করে দাও, 3 × 7 = 21, বিসর্গ, এবার এর সাথে কত, 5 × 4 = 20, বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। এইবার দেখো এটা কত, প্রথমটা 21 আর পরেরটা কত 20, তা এর মধ্যে আমাকে কি খুঁজতে বলছে, বেশি কোনটা, তাহলে বেশি কোনটা, দেখো গোল করে দিয়েছে অলরেডি, 20 আর 21-এর মধ্যে বেশি কি 21, 21 মানে কি, অনুপাত কার কার বার করলাম, সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী, তাহলে কোনটা বেশি, প্রথমটা কি ছিল, সপ্তম, দেখো এইটা, মানে এইটা এটা কোন শ্রেণী ছিল, সপ্তম শ্রেণী, তাহলে সপ্তম শ্রেণীতে কি বেশি, তাই তো। তাহলে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, সপ্তম শ্রেণীতে, বোঝা গেল আশা করি। সিম্পল জিনিস তো, এখানে কার কার অনুপাত বার করলাম, সপ্তম শ্রেণী আর ষষ্ঠ শ্রেণী, মানে প্রথমটা বোঝাচ্ছে সপ্তম শ্রেণী আর পরেরটা কি ষষ্ঠ শ্রেণী। তাহলে প্রথমে কোনটা এলো, 21, 21টা তো বড়, তাহলে প্রথমে কি ছিল, সপ্তম শ্রেণী, ওই জন্য সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, বোঝা গেল এটা। তাহলে আমরা 12 দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো 12 দাগের অঙ্কটা করা যাক। এই 12 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে অঙ্কগুলো করলাম এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 10 দাগের অঙ্ক আর 12 দাগের অঙ্কটা। তাহলে চলো করা যাক। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি। তাহলে বার করা যাক। তাহলে আমি লিখবো দুটি সংখ্যার, মানে যা দেওয়া আছে আগে তাই লিখছি, দুটি সংখ্যার কত, কি বলছে, অনুপাত, অনুপাত সমান সমান কত বল দিয়েছে, 5:7, বোঝা গেল এই পর্যন্ত। এইবার আরো কি বল দিয়েছে, গসাগু কত বল দিয়েছে 13, ওটাও আমি লিখে রাখলাম, গসাগু সমান সমান 13 লিখে রাখলাম। এইবার তোমার কাছে জিজ্ঞাসা করছে সংখ্যা দুটি কি কি, তাই তো। তাহলে আমরা করে যাক, তাহলে আমরা লিখবো সংখ্যা, প্রথম সংখ্যাটি লিখি, দুটো সংখ্যা বলেছে, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলে লিখি, প্রথম সংখ্যা সমান সমান, এই গসাগু যদি বলে দেওয়া থাকে এক কথায় তুমি গুণ করবে প্লেন। তাহলে প্রথম মানে কি, এখানে দেখো প্রথম কোনটা আছে 5 আর দ্বিতীয় কোনটা আছে 7, তাহলে প্রথম মানে কি এইটা, তাহলে এইটার সাথে আমি এই 13টা গুণ করে লিখবো, তাহলে কি লিখবো 5 × 13 কত হবে 65। একইভাবে দ্বিতীয় সংখ্যাটা কি লিখবো, দ্বিতীয় সংখ্যা, সংখ্যা সমান সমান কি লিখবো, দ্বিতীয় মানে কোনটা 7 লিখলাম, গুণ কত গুণ করবো 13, তাহলে দেখো 7 কত হয় 91, তাহলে এটাই কিন্তু উত্তর, বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু অন্যভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, ওই প্রথমে যেভাবে করলাম ওইভাবে আমি করে দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে, বোঝা গেল আশা করি। তাহলে এটা মুছে দিলাম, এই অঙ্কটাই কিন্তু অন্যভাবে আমি করে দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। অনুপাতটা কত দেওয়া ছিল, অনুপাতটা দেওয়া ছিল কত, কত 5:7, তাই তো, এটা দেওয়া ছিল, বোঝা গেল। এইবার এর গসাগুটা কত বল দিয়ে, গসাগু কত বল দিয়ে যে 13। এইবার তুমি যদি এই জিনিসটার মানে ঠিক করে বোঝো তাহলে কিন্তু বুঝতে পারবে। এই দেখো এটা কি গসাগু, তাই তো, তাহলে গসাগুর পুরো কথা কি, আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো। এই জিনিসটার মানে কি, যে এই সংখ্যা দুটিকে এমন কিছু দিয়ে আমরা গুণ করব এবং সেটাকে এমন একটা জিনিস দিয়ে ভাগ করে যে যেন সেটার সবচেয়ে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হয় 13 হয়। সবচেয়ে গরিষ্ঠ মানে কি, সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট গুণনীয়ক কত হতে হবে আমার 13, বোঝা গেল। তাহলে কত দিয়ে গুণ করবো, যেহেতু ছোট গুণনীয়ক 13ই হতে হবে, তাহলে 13টাই গুণনীয়ক হবে, তাই তো, তাহলে 13 দিয়ে গুণ করবো ফাইনালি। তাহলে এই সাইডে 13 দিয়ে গুণ করবে, এ সাইডেও 13, দেখো কত হয়, বিসর্গ করতে বিসর্গ, 7 কত হয় 91, এ সাইডে কত হয় 5 65। দেখো প্রথমেরটা আমাদের কত বেরিয়েছিল 65, একটু আগে দেখালাম, আর শেষেরটা কত বেরিয়েছিল, মানে দ্বিতীয়টা 91। তুমি কিন্তু দুই রকম ভাবে করতে পারো, তোমার যেভাবে খুশি, বোঝা গেল। তাহলে প্রথম সংখ্যাটা 65 আর দ্বিতীয় সংখ্যাটি কত 91।
তোমরা যেভাবে সুবিধা হয় তুমি সেইভাবে করবে। বোঝা গেল আশা করি। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি ডিটেলসে বললাম না, এগুলো মোটামুটি তোমরা বোঝো বলে আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম। আর যদি বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্টে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো আশা করি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।